একটা সিনেমা হতো না ওনাকে ছাড়া। ওনার নামের মতোই সত্যিই উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সূর্য, একজন অভিনেতা যার নামে বাংলা ছবি হচ্ছে। নির্মল হাস্যরস বাংলা ছবিকে দিয়ে গেছেন, সেটা তো আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রেজেন্সটাই অন্যরকম ছিল, মানে এটা যেন একটা দমকা হাওয়া, একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার। অন্য দেশে জন্মালে বস্টার কিটন কিংবা চার্লস চ্যাপলিনের মতোই সমাদৃত হতেন। যেরকম সুন্দর ওনার টাইমিং, তেমন সুন্দর ওনার সাবলীল অভিনয়। কমেডি অভিনয় উনি আমার দ্রোণাচার্য। 1920 26শে অগস্ট, এই দিনটা তো ভোলার নয়, কারণ এই দিনটায় শুধুমাত্র বাংলার নয়, আমি বলবো ভারতবর্ষের একজন অন্যতম অভিনেতা জন্মেছে। শ্রী জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ঢাকার নবাবী এস্টেটের মোক্তার এবং তার স্ত্রী শ্রীমতী সুনীতি দেবী ছিলেন বেঙ্গল বোর্ডের প্রথম ভারতীয় ইন্সপেক্ট্রেস অফ স্কুলস এবং সরোজিনী নাইডুর আত্মীয়া। তাদেরই 6 সন্তানের একজন সাম্যময় ওরফে ভানু বন্দ্যোপাধ্যায়। এই যে সিনেমা থিয়েটার বা অভিনয়ের প্রতি আকর্ষণ, এটা বাবার ছোটোবেলা থেকে ঢাকাতে থাকতে আর কি, ওই যে পাড়ার যত থিয়েটারের রিহার্সেল ফিহার্সেল হতো তাতে বাবা সবসময় যেতেন। তাছাড়াও আমার ঠাকুমার আত্মীয় ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, সেটাই বাবাকে খুব প্রভাবিত করেছিল। এছাড়াও আমার দাদু এক সময় কলকাতায় থাকতে 1904-05 সাল হবে, সেই সময় শিশির ভাদুরীর প্রাইভেট টিউটার ছিলেন। তো এই দুটো ব্যাপার বাবাকে খুব অভিনয় করতে আগ্রহী বানিয়েছিল আর কি। প্রথম যে অভিনয় সেটা 8 বছর বয়সে বোধহয় বনবীর চরিত্রে করেছিলেন। প্রথম দিকে বাবা যে নাটক ফাটক করতেন ছোটোবেলায়, সেগুলো বেশিরভাগই স্ত্রী চরিত্রে করতেন আর কি। বাবার কমিক সেন্সটা এসেছিলো ওই ঢাকাইয়া কুট্টিদের সঙ্গে মিশে, তাদের ভীষণ কমিক সেন্স। ওগুলো ওই সদরঘাটে বসে থাকতে থাকতে বাবা সমস্ত তুলে নিতেন, ওগুলোই করতেন। এর উপর ভিত্তি করে বাবার প্রথম ক্যাসেট বেরোয় ঢাকার গাড়োয়া। বাবার ইউনিভার্সিটি জীবনে বাবা সঙ্গ পেয়েছিলেন, শিক্ষক হিসেবে পেয়েছিলেন প্রফেসর সত্যেন বোস, ডক্টর রমেশ মজুমদার, মোহিতলাল মজুমদার, জসিমউদ্দিনের কথা তো বলেছি। এনারা সবাই প্রফেসর সত্যেন বোস আমার বাবাকে আরও ভালো করে চিনতেন, কারণ প্রফেসর সত্যেন বোস ছিলেন ইউনিভার্সিটি হস্টেলের সুপার। তো হস্টেলেও নানা রকম প্রোগ্রামে আমার বাবা থাকতেন, তো খুব চিনতেন ভালো এবং ভীষণ ভালোবাসতেন। এবং ঘনিষ্ঠতা এতটাই গভীর ছিল যে বাবাই বোধহয় একমাত্র ওনাকে সত্যেনদা বলে ডাকতেন। তো বাবার এই লোককে হাসানোর একটা স্বভাবগত দিক ছিল, যেটা প্রফেসর সত্যেন বোসরা খুব উপভোগ করতেন। আর বাবা মঞ্চে কবি জসিমউদ্দিনের কবিতা প্রায় আবৃত্তি করতেন। তো শুনেছি প্রফেসর বোসই বাবাকে একদিন বলেন যে, তুই এত কবিতা আবৃত্তি করিস, আবার জোকসও তো বলিস, তো যখন কবিতা আবৃত্তি করবি তার মাঝে মাঝে জোকসও বলিস। তো এইভাবেই কিন্তু বাবার মঞ্চে কৌতুক পরিবেশন শুরু। যখন কলকাতায় আসেন উনি 1941 সালে, আসতে হয় আর কি, ওনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছিল ঢাকায়, সেই জন্য পালিয়ে আসতে হলো, আর এখানে এসে চাকরিও পেয়ে গেলেন। বাবা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে কাজ করতেন এবং একাধারে মঞ্চে কৌতুক পরিবেশন ও নাটক করতেন। এবং স্ট্যান্ড আপ কমেডিটাই প্রথম মেইন পারফর্মিং অ্যাক্ট ওনার হয়ে দাঁড়িয়ে। এটাতে করেই লোকে কলকাতায় তখন চিনত, যতদিন না সিনেমায় নাম হয়েছে। বলতে গেলে স্ট্যান্ড আপ কমিক যে ভারতবর্ষে প্রথম বাবা, জহর রায় আর অজিত চ্যাটার্জি এরাই করেছেন। বাবা ঢাকা রেডিওতে 1938 সালে যোগ দিয়েছিলেন। প্রথম প্রফেশনাল পারফরমেন্স কিন্তু কবিতা আবৃত্তি দিয়ে। ঢাকা রেডিওতে উনি কবিতা আবৃত্তি করতেন, প্রধানত কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, মোহিতলাল মজুমদার, এনাদের কবিতা। তারপরে ঢাকা রেডিওতে দুনিয়ার হাল বলে একটা ফিচার হতো, তাতে বাবা রেগুলার কমিক বা এই জাতীয় কিছু করতেন আর কি। এখানে কলকাতায় এসে বাবা প্রথম যে রেডিও নাটক করেন সেটা হচ্ছে চিকিৎসা সংকট, তাতে কবিরাজের ভূমিকায় করেছিলেন বাবা। সিনেমায় প্রথম চান্স পেলেন
1946-এ জাগরণ বলে একটা ছবিতে, আর তাতে একটা লাইন কি, ওনার রোলটা ছিল একজন দুর্ভিক্ষ পীড়িত একজন ভদ্রলোক। সে তার বাচ্চা মেয়েকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে এসে বউকে বলছে যে আমি আজ খেদিকে বিক্রি করে দিলাম। এই ওনার প্রথম লাইন। জাগরণ ছবিতে বাবার হয়তো টাইটেলের নামও ছিল না। দ্বিতীয় ছবি হচ্ছে যা হয় না বলে একটা ছবি, কিন্তু সেই ছবি শুটিং হয়েছিল 1946 সালে, আর রিলিজ বোধহয় হয়েছিল 1948-49 সালে। প্রথম রিলিজ হয়েছিল বাবার সুশীল মজুমদার বলে যিনি অ্যাক্টর ডিরেক্টর ছিলেন, তার অভিযোগ ছবি। তারপরে দ্য নেক্সট 3-4 বছর বেশ 15-16টা ছবি করেছেন, কখনো ভিড়ের সিনে, কখনো একটা লাইন ডায়ালগ অথবা নেই, এইভাবেই করে গেছেন প্রায় 3 বছর। প্রথম ব্রেক বলতে একটুখানি ভালো রোল পেলেন বরযাত্রীতে। কিন্তু সত্যিকারের নাম বলতে যেটা হয় সেটা প্রথম হয় পাশের বাড়ি 1952 সালে। শয়নে, স্বপনে, জাগরণে আমিও যে একই স্বপ্ন দেখি। 2 মাস আগে যেদিন প্রথম তুমি আমার সম্মুখে শিক্ষার্থী নির্বেশে আবির্ভূত হয়েছিলে, যেদিন প্রথম দেখলাম তোমার অনিন্দ রূপ, শুনলাম তোমার অপূর্ব কণ্ঠ, সেই দিন, সেই মুহূর্তে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আর সেই বছরই নির্মলদের বসু পরিবার ছবিতে। যদি আমার ফিরিয়ে দেবার সদিচ্ছায় আপনার আস্থা থাকে, তবেই আরো 1000 টাকা ঋণ আমি চাইছি। আরে সুখের বাবু, ইহন কেন? আরে দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ। কোন পাল বুঝলেন তো? ব্যবসায়ী পাল নয়, রাজা মহিপাল। অত ছোট মনে করবেন না। তখনকার দিনে উল্টো রথ থেকে নায়ক নায়িকাদের বা বিশেষ কলাকুশলীদের পুরস্কার দেওয়া হতো, কিন্তু বাবার অভিনয়ের পরেই কৌতুক অভিনেতার ক্যাটাগরিটা বাবাকে দিয়েই শুরু হয়। ওই বসু পরিবার ছবিতে বেস্ট কমেডিয়ানের অ্যাওয়ার্ডটা বাবা সেবার পেয়েছিলেন। এবং বলতে খুব ভালো লাগে যে বাবা কিন্তু পরপর 10 বছর শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কারটা পেয়েছেন। এক্স 1960-তে জওহর রায় পেয়েছিলেন, তাছাড়া প্রত্যেকবারই জিতেছেন, এবং কিছু কিছু বছরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অল 3 পজিশনস জিতেছেন। সো দ্যাটস সত্যি একটা খুবই ভালো অ্যাচিভমেন্ট। বাবা পুণ্যি ভোগ করছি। ভানু বন্দ্যোপাধ্যায়কে সবাই, মানে বেশিরভাগই লোকই চেনেন কমেডিয়ান হিসেবে। আমরা সবাই তো সিনেমাতে তার কমেডি দেখে মুগ্ধ হয়েছি, সেটা তো সত্যি কথা। কিন্তু সে হাসি কখনো কাতুকুতু দিয়ে নয়, সে হাসি সপ্রাণ। যে কোনো মানুষ, সে সেরিব্রালি হোক বা সাধারণ পর্যায়ের মানুষই হোক, ভানুর কমেডিতে হাসতে বাধ্য। আপনার একটু ব্র্যান্ডি পাওয়া যেত, তারপর একটু দুধের লগে খাইতাম। না না না, ওসব জিনিস এখানে পাওয়া যায় না। এখানে সবাই সোমরসের ভক্ত, প্রয়োজন হয় তো তার ব্যবস্থা করতে পারে। ও পারেন? সোমরস তো ভালো জিনিস, বুঝছি, দেবতারা তো খায়। এবার পালাবেন কোথায়? উঠে আসুন। আমাকে দরবার আপনার কোনো একটার নেই, কেন? আমি এখন জল পুলিশের আন্ডারে। ভানুদা যেটা করতেন, ভানুদা কিন্তু কমেডি মানে লোককে হাসাবো বলে হাসাতেন না, উনি অ্যাক্টিং করতেন, তাইতেই লোকে হাসতো। আমার বয়ফ্রেন্ড খেতে খুব ভালোবাসে, আমি ওকে উপহার দিই, রোজ দিই। আপনার বয়ফ্রেন্ড আপনাকে খুব ভালোবাসে না প্রেমকথাতে? কমেডির একটা টাইমিং ব্যাপারটা ভীষণ আবশ্যক, মানে টাইমিংটা ঠিক না হলে কিন্তু হাসি পায় না। ওপার বাংলার ডায়ালেক্টটাও যে আমাদের কমেডিয়ান আর দোসর হতে পারে, এটা ভানুই দেখিয়েছেন। 2 মাস হয়ে গেল, একটি পয়সা ছোঁয়াননি। ইলশা তুইলা কথা কইবেন না। তুমি এত গরম দিনের জন্য বেশ করতে আসছি, গরম হইতে আসছি। এরপরে জয়লা উঠলে তবে ট্যাপ পাইবেন। জোরাইলিশ, আপনার পয়সায় জোরাইলিশ কিনছি। কালকে আপনার ভাড়ার টাকা নিয়েছি। বেশ, কালকে ভাড়ার টাকা চাই আমার। হ্যাঁ পাইবেন, পাইবেন। আচ্ছা পাইবেন। শুধু যে উনি বাঙাল ভাষা বলতেন সেই জন্য লোকের হাসি পেত তা কিন্তু নয়, ওর যে অদ্ভুত কমিক টাইমিং ছিল
সেই কমিক টাইমিংটা মানে সত্যি আমার মনে হয় এখন যারা কমেডি করেন বা না করেন, শুধু অভিনয়ই করেন, তাদের ভানুদার ছবি বারবার দেখে সেই কমিক টাইমিংটা শেখা উচিত। ইনফ্যাক্ট অভিনয়ের টাইমিংটাই শেখা উচিত। ভানুর কমেডির মধ্যে কোথাও হলিউড আনা নেই। ভানু জানেন কমেডি জিনিসটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে নেই, কমেডিকে টেনে নিয়ে যেতে হয়। সময় পাল্টায়, কমেডিকেও পাল্টায়। এই কারণে ভানু শুধুমাত্র ওই মাসিমা মালপোখামু জায়গায় আটকে থাকে। যে সময় ভানুদার রমরমের যখন ব্যাপার চলছে সে সময় তো উত্তম সুচিত্রার যুগ, একদম উত্তম সুচিত্রা যেরকমভাবে মধ্য গগনে, ভানুদাও মধ্য গগনে। কারণ কি প্যারালাল দুজনকার ছবি চলতো। ভানুদাকে নিয়ে সেই সময় এটা মানে মোস্ট আনইউজুয়াল থিং যে উত্তমদারের সুচিত্রা সেনের ছবি চলছে, এদিকে ভানুদার মানে মুখ্য চরিত্র। সেখানেও ভানু সমানভাবে দেখিয়ে দিয়েছেন নায়ক হিসেবে তিনি কতটা সার্থক। তপন সিনহার টনসিল, চাটুর্যে বাড়ুজ্যে, এবং আরেকটু লেট 50s দিকে জমালয় জীবন্ত মানুষ, ভানু পেল লটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। রমরম করে চলছে। তার মানে প্রডিউসার এবং ডিরেক্টরদের কতখানি কনফিডেন্স ছিল ভানুদার ওপরে যে ভানুদাকে দিয়ে মুখ্য চরিত্রে অভিনয় করে ছবির ব্যবসা বাণিজ্য ঠিক সেভাবে চলছে। জমালয় জীবন্ত মানুষের প্রযোজক ছিলেন অনন্ত সিংহ, যিনি আগেও দুটো ছবি করেছিলেন ভানুবাবুকে নিয়ে। একটি হচ্ছে শেষ পরিচয়, অন্যটি হচ্ছে নতুন প্রভাত। এই দুটো ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি, কিন্তু তার লোকসানটা পুষিয়ে দিয়েছিল তৃতীয় ছবি জমালয় জীবন্ত মানুষ। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? ভোলা, উঠো, উঠো। আমি প্রথম যে ছবিটা করেছিলাম সেটা ভানুদার নামেই ছিল, ভানু পেল লটারি। সেই ছবিটি অবশ্য ভানুদার সাথে আমার কোনো সিন ছিল না, কিন্তু তাহলেও মানে ভানুদার নামের ছবিতেই আমার প্রথম মানে ইন্ডাস্ট্রিতে আসা। একটা ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম ভানুদার সঙ্গে, ছবিটার নাম স্বয়ংসিদ্ধা। কেষ্টদা বলে একটা চরিত্র ছিল, কেত্তদা বলে ডাক্তার, যেহেতু আমি একটু মেন্টালি রিটার্ডেড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট একটা ক্যারেক্টার করেছিলাম বলে কেত্তদা বলতাম। সেটা আমার স্বামীর সঙ্গে চলো কোথায় গো? মরণ, তুমি আবার দাদাবাবুর সঙ্গে বাসর জাগবে নাকি? হ্যাঁ, না আমি তো দাদাবুর সব বিধান করে দিই, তারপর ওষুধ টষুধ। ক্যান্টি, তোমার ক্যামেরাটা নিয়ে আয় তোরে। তুই চল গেলাম চামচিকে একটু ঠিক করে দিই। আমার সৌভাগ্য হয়েছিল একটি ছবিতে খুব অল্প একটি কাজ করার। 1981 সাল বোধ হয়, 1981-এ প্রতিশোধ বলে একটি ছবি হয়েছিল, যেখানে আমি ওনার সাথেও কাজ করিনি, কিন্তু হ্যাঁ মানে ছিলাম আমরা একসঙ্গে একটি ছবিতে। আমার জীবনে ওনার সঙ্গে 7খানা ছবি করেছি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে ছবিটি, সেই ছবিটিতে একটা শর্ট ছিল ভানু বন্দ্যোপাধ্যায়কে সাইকেলে চড়িয়ে গড়িয়াহাটার মোড় দিয়ে সাইকেল চালিয়ে যাবে। আমরা একটা গাড়িতে তুলে, লরিতে ছোট্ট, তার মধ্যে দুটো বাস দিয়ে সাইকেলটাকে বেঁধে ওনাকে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটু লো অ্যাঙ্গেল করে ধরলাম এই কারণে যে উনি স্কাইটা রেখে পাটা যাতে হাঁটু পর্যন্ত দেখা যায়, পাটা নড়ছে, বোঝা যাবে যে চালিয়ে যাচ্ছে। অনেকগুলো ছায়াছবিতে আমার বাবার গানও ছিল, আপনারা জানেন। ভানু পেল লটারিতে সেই বিখ্যাত আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে জানি নিজের চোখে অনুমান কেমন নাচে, এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। অভিনয়ের নিরিখে যে কোনো রোলে ছিলেন তিনি অদ্বিতীয়। তা তিনি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার সুযোগ আপনি পাননি। তিনি পাননি তার আক্ষেপ তিনি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত করে গেছেন। উনি জানেন অভিনয়কে কখন কোন লেভেলে নিয়ে যেতে হয়। কাস্টমার কমপ্লেন করেছে যে গতকাল রাত্রে 1 নম্বর সিটে বালিশ কম ছিল। কিছুতেই না। আমি চুরি চাকরি গিয়েছিল আর কি, তখন কি কেউ বিশ্বাস করতো যে আমি বালিশ দিয়েছিলাম এবং সেই বালিশ নিয়ে ওরা মেঝেতে খেলাধুলা করেছিল? ভানু বন্দ্যোপাধ্যায় বললেই ওই নামটিও চলে আসে, জহর রায়। ভানু জহর একটা জুটি। ভানু গোয়েন্দার নাম শুনেছ? গোয়েন্দা
এই আমি রবার্ট ব্লেককে গুলে খেয়েছি, আর আমি হচ্ছি দ্য গ্রেট ভানু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট জহর। ওরা অফ স্ক্রিন অভিন্ন হৃদয় বন্ধু তো ছিলেনই, অন স্ক্রিনও ওদের অসাধারণ কেমিস্ট্রি। যেমন লরেল হার্ডি, তবে লরেল হার্ডি খেলেন মূলত সিচুয়েশন কমেডি। ভানু জহর সিচুয়েশন কমেডি নিয়ে খেলেন, ভানু জহর খেলেন সংলাপ কমেডি নিয়ে, অভিনয় কমেডি নিয়ে। খবরদার বলছি, মুখ সামলে কথা বলবো না। ইস, তুমি কোথাকার লাঠে যে তোমাকে মুখ সামলে কথা বলতে হবে? খবরদার, খবরদার, লাঠ ফাট বলবেন না বলে দিচ্ছে। এক শব্দ বার বলবো। চুপ রাও, তুমি চুপ রাও, তুমি চুপ রাও। তবে রে একটা একই ছাতির বাড়িতে তোমার ভবযন্ত্রণা ঘুষিয়ে দেবো। এই পয়েন্টটা যদি রানীমার কানে তুলে দিতে পারি তাহলে তোমার কপালে না অশেষ দুর্গতি আছে। পয়েন্ট, হ্যাঁ। তোর মরণই তাই ছাড়, তাই ছাড়, নাহলে তোর মাথার টাই ছিল। কতদিন চাচ্ছে কেন? 2 কোটি 53 লক্ষ 20,000 6 মাস, আর যে কদিন খুঁজলো এখনো চাকরি পাকা হয়নি। এখনো পাকনি? সব জায়গাতেই এক ব্যবস্থা। ভানু বন্দ্যোপাধ্যায়কে যখন সিনেমায় নেওয়া হতো, বেশিরভাগ ছবিতেই পরিচালকরা সবসময় যে সংলাপ থাকতো হাসির বা সিচুয়েশন থাকতো তা না, এরকম হচ্ছে ঠিক আছে ভানু একটা কিছু করে নিস, এবং তিনি করে নিতেন, সংলাপ বানিয়ে নিতেন। যেমন ধরা যাক না 74.5, কত কমেডিয়ান, কে নেই? তুলসী থেকে তুলসী, শীতল, নবদ্বীপ, হরিধন সবাই রয়েছেন, জহরও আছেন। কিন্তু এর মধ্যে দেখে গোলটে করে বেরিয়ে গেলেন কিন্তু ভানু, যেখানে উত্তর সুচিত্রাও আছে, একটা সংলাপ। মাসিমা, মালপোয়া খাও। এসো বাবা, ঘরে গিয়ে বসো। সংলাপের কথাটা ভেবে দেখুন, এমন কিছু নয়, শুধু বলার ভঙ্গি আর অভিনয় কুশলতা দিয়েই সংলাপটাকে বাংলা সিনেমায় অমর করে দিলেন ভানু। ওনাদের কাজ দেখলে আমি খুঁজে বার করি ওনাদের কাজ, ইন্সপিরেশন পাই। সিনেমা জানে তারপর থিয়েটার, তারপর নাচের আসর, তারপর সার্কাস, প্রথম দিনই সার্কাস। আমি তোমায় ভালোবাসি প্রিয়ম্বদা। যা অসভ্য। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ছবিটি মনে পড়ছে, সেখানে উনি অদ্ভুত একটা অভিনয় করেছেন যেটা কমেডি, অথচ তার মধ্যে কিন্তু অদ্ভুত একটা সিরিয়াস ব্যাপারও রয়েছে, একটা অন্য লেভেলের কমেডি। এই ছবিটা অনেকেই হয়তো দেখেননি, আবার দেখেওছেন অনেকে। এই ছবিটা দেখলে লোকে বুঝতে পারবেন যে তার আর একটা অন্য দিক। তোর বউ কি লিখেছে রে? কি আর লিখবে, যা সব মেয়েরাই লেখে। বাসা ভাড়া করিয়া আমাদের লইয়া যাইও। নিজেই ফুটপাতে বাসা বেঁধেছি, কোথায় নিয়ে আসবো? আরেকটি ছবি, তাতে হিরো আমার বাবা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, ছবির নাম অমৃত কুম্ভের সন্ধানে। এই দুটো ছবি দেখে তারপরে আপনারা বিচার করতে পারবেন যে ভানু বন্দ্যোপাধ্যায় কোন লেভেলের, কোন মানের একজন অভিনেতা ছিলেন। সফল হলো কাজ। আচ্ছা, হঠাৎ দুম করে মেয়েটাকে তুমি 5টা টাকা দিলে কেন? কেন জানি না, ওর মুখ দেখে মনে হলো ওর খুব টাকার দরকার। শুধু মুখ আর শরীরটা ওরকম একটা রসালো যৌবন দেখে তো। আপনি আমার থেকে বয়সে বড়, আশা করব আপনাকে অসম্মান করার সুযোগ আর আপনি আমাকে দেবেন না। কথাটা কিরকম মুখ ফসকে বেরিয়ে গেল, তুমি আমায় ক্ষমা করো। ঠিকই ডাক্তারবাবু, আমি কিন্তু ডাক্তার না, মলম তৈরি করে আমি রাস্তায় রাস্তায় ফিরি করি, জড়িবুটিও দিই, ডাক্তার না। তখন
তখন আমি তোমায় বলতে চেয়েছিলাম, এসব মেয়েদের আমি চিনি, জীবনে তো কম দেখলাম না, সংসার করেও দেখলাম, 10টা বছর সাধু হয়েও দেখেছি। এরকম একজন মানুষ যিনি বহু বছর ধরে অসাধারণ অসাধারণ পারফরমেন্স দিয়ে গেছেন, সেটা থিয়েটারে হতে পারে, যাত্রায় হতে পারে, সিনেমায় হতে পারে। উনিশশো সালে সলিল সেনের নতুন ইহুদি নাটক দিয়ে তার মঞ্চে অভিনয় শুরু। এই নতুন ইহুদির জন্যেই উনি সাবিত্রী চ্যাটার্জিকেও, খুবই কম বয়স ছিল সাবিত্রী চ্যাটার্জির, আর্লি টিনেজার, তখন ওনাকে নিয়ে আসেন ওই গ্রুপে থিয়েটারের জন্য। থিয়েটারটা খুবই নাম করেছিল। তবে তার পেশাগতভাবে তার প্রথম নাটক আদর্শ হিন্দু হোটেল, আর সেটা 1950 সালে। রেগুলার যেটা মানে মাসিক মাইনেতে থিয়েটার, সেটা হচ্ছে শ্যামলী, 1953 সালে। এই শ্যামলী থেকে আরম্ভ করে বাবা 1958 সাল অবধি, 58 সালে ভীষণ ব্যস্ত হয়ে গেছিলেন, কারণ প্রায় সে বছর 17-18টা ছবি করছেন বছরে। তারপরে অতগুলো ফাংশান, বাবা প্রায় বছরে 100-150 ফাংশান পাচ্ছিলেন না। তখন চাকরিটাও ছেড়ে দিলেন, 56 সালে ছেড়েছিলেন। আর 58 সালে 1 বছরের জন্য থিয়েটার ছেড়ে দিয়েছিলেন, কারণ বম্বে যেতে হয়েছিল বন্দিশ ও এক গাঁও কি কাহানি বলে 2টো ছবিতে অ্যাক্টিং করতে। আবার 59 সাল থেকে আবার স্টারে আবার জয়েন করে করে মাঝখানে খালি 1 বছরের গ্যাপ ছিল যে থিয়েটার করেন। কৌতুক অভিনেতার সহজ স্বীকৃতি দিয়েই আমরা ভুলে গেছি বাংলা রঙ্গমঞ্চের এক অসামান্য অভিনেতাকে। মঞ্চে চাণক্যর মতো চরিত্রে যিনি প্রাণবন্ত প্রতিষ্ঠা করেছিলেন, বা ভীষণ অভিনয়ের, যার কণ্ঠে আলমগীর নাটকের অংশবিশেষ শুনে ছবি বিশ্বাসের মতো মানুষ, তার মনে হয়েছিল যে স্বয়ং শিশির ভাদুরী যেন পাঠ করছে। নির্দেশক হিসেবে, মানে থিয়েটারের নির্দেশক হিসেবে ওনাকে আমরা পেয়েছিলাম। সেখানে ওনার কাজ দেখে বুঝতে পেরেছিলাম আমরা যে সত্যি উনি কিন্তু একজন বিরাট বড় নির্দেশক হতে পারতেন। ছবির জগতে সেরকম সুযোগ হয়তো ওনার বিরাট হয়নি, কিন্তু নাট্য জগতে সেটা আমরা পেয়েছি। একই নাটকে প্রতিটি অভিনয় রজনীতে কিভাবে নতুন করে বারবার নিজেকে প্রস্তুত করতে হয়। উনি বলতেন প্রতিটি নাটক বা যাত্রার জন্য মঞ্চে ওঠার আগে নাকি উনি খুব ছটফট করতেন, খুব টেনশন হতো ওর। আর প্রতিবার মঞ্চে উঠতেন যেন প্রথম দিনের অস্থিরতা নিয়ে। তার নিজ মুখে বলতে শুনেছি, যেদিন এটুকু থাকবে না সেদিন শিল্পী হিসেবে আমি শেষ হয়ে যাব। তাই হয়তো শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করে গেছেন শেষ বলে কিছু নেই। শুধু সিনেমাই নয়, থিয়েটারে সপ্তাহে 4টেরও বেশি শো করে গেছেন 20 বছর ধরে প্রতিনিয়ত। জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন কৌতুক নকশায়। কর্তা বনাম গিন্নি, টেলিফোন বিভ্রাট, ফটিকলাল, ভানু এলো কলকাতায়, লর্ড ভানু, স্পুটনিক ইত্যাদি শুনে হেসে গড়াগড়ি খেত পৃথিবীর সর্বপ্রান্তের বাঙালিরা। শুধু এখানেই থেমে থাকেননি, প্রায় 10 বছর যাত্রাও করেছেন। চিতপুরে ওনার নিজের যাত্রাদলও ছিল সুশীল নাট্য কোম্পানি। সেই ভানু বন্দ্যোপাধ্যায় মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ, বড় মনের মানুষ ছিলেন। তিনি একসময়ে স্বাধীনতা সংগ্রামেও নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। 1930 সালের ডিসেম্বর মাসে 3 জন যুবক সাহেবের বেশে রাইটার্সে প্রবেশ করেন এবং স্যামসন সাহেবকে খুব সামনে থেকে গুলি করে হত্যা করেন। এই 3 জন যুবক হলেন বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এই 3 জনই কিন্তু ওপার বাংলার মুন্সীগঞ্জ অঞ্চলের ছেলে। ভানুবাবুর জন্ম ঢাকা বিক্রমপুর, মুন্সীগঞ্জ। দীনেশ গুপ্তর পার্শ্ব সহচর ছিলেন বাবা, নানান রকম বৈপ্লবিক কাজকর্মে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে ওই
কিছু নিষিদ্ধ কাগজ পাচার করা, কখনো হয়তো টিফিন বক্সে রিভলভার পাচার করে, এগুলো। তো দীনেশ গুপ্ত মারা যাবার পর উনি আর 4-5 বছর কিছু করেননি, মন দিয়ে লেখাপড়া করেছেন। তারপরে উনি অনুশীলন সমিতিতে 14-15 বছরে যোগ দেন। প্রযোজক অনন্ত সিংহ, তার নামটা কিন্তু আমরা ইতিহাসের পাতায় অন্যভাবে পাই। 1930 সালের মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। তাতে যে কয়জন সশস্ত্র বিপ্লবী ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন এই অনন্ত সিংহ। ভানুবাবুর সাথে এই অনন্তবাবুর পরিচয়টা কিন্তু শুধুমাত্র সিনেমার নয়। ভানুবাবু ছাত্র জীবনে ঢাকার অনুশীলন সমিতির একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। সুতরাং ভারতের স্বাধীনতা আন্দোলনের যে বৈপ্লবিক চিন্তাভাবনা ছিল অনন্তবাবুর, ভানুবাবুর সেই চিন্তাধারার প্রতি কোথাও একটা দুর্বলতা ছিল। এই দেশপ্রেমী জন্ম দিয়েছিল এক স্বার্থহীন মানুষের, যিনি পরবর্তীতে শুধু ইন্ডাস্ট্রি বা পরিবারের জন্যই না, সারা জীবন নিঃস্বার্থভাবে উনি ভালোবাসতে পেরেছিলেন সাধারণ মানুষকে। উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো থেকে নতুন অভিনেতাদের তুলে আনা, অফুরান স্নেহে বেঁধে রেখেছিলেন আশেপাশের মানুষকে, আর ভালোবেসেছিলেন তিলোত্তমা কলকাতাকে। 1946 সালে আমার মা নীলিমা দেবীর সঙ্গে বিয়ে হয় বাবার। আমার বাবাকে এক কথা বলতে গেলে বলতে হয় যে সাদাসিধে সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর 5টা বাবা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম। পুরো ছোটোবেলাটাই বাবার সঙ্গে বিশেষ দেখাশুনো হতো না, কারণ বাবা এতই ব্যস্ত ছিলেন যে আমার ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে যেতেন, আর ঘুমোবার পরে উনি ফিরতেন আর কি। প্রথম 10 বছর এরকমই, ওই রোববার আর ছুটির দিনে দেখা হতো, এছাড়া বিশেষ দেখা হতো না। বাবা খুব মিশুকে ছিলেন, তাই জন্য অবসর সময়, যেটা খুব বেশি হয়তো ছিল না কারণ বাবা খুব কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু ওই অবসর সময়টুকুর মধ্যেই বাবা এই সবার বাড়িতে খুব ঘুরে বেরিয়ে সকলের খোঁজ খবর নিতেন। সময়টা ছিল 1976 সাল। আমরা তখন 1 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকি কুইন্সে। সিএবি আয়োজিত একটা প্রোগ্রামে ভানু বন্দ্যোপাধ্যায়, নীলিমা বন্দ্যোপাধ্যায় ওনার স্ত্রী এলেন আমাদের বাড়িতে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ভানুদা, শ্যামল মিত্র আর গায়ত্রী বসুর হাজবেন্ড সবাই আমরা গোল হয়ে বসতাম। আমাদের দিনগুলো সত্যি খুব আনন্দে, খুব মজায় কেটেছে, অনেক রাত পর্যন্ত আড্ডা, গল্প। সেখানে কিন্তু বাঙাল ঘটির প্রসঙ্গ তো আসতোই, এবং ভানু বন্দ্যোপাধ্যায় যে কলেজ জীবন, সেই কথাগুলি প্রসঙ্গ তো উঠে আসতো। তবে সমস্ত কথাবার্তার মধ্যে একটা জিনিস কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, উনি যে কৌতুক অভিনয়, যে সাপোর্টিং সার্ভিসকে কতটা ভালোভাবে তুলে ধরতে পারে, উনি কিন্তু সেই চেষ্টা সবসময় করতেন। একটা কথা না বলে আর পারছি না। আমার তো কাজের থেকে ফিরে এসে রান্না করতে ব্যস্ত ছিলাম, হঠাৎ দেখি রান্নাঘরে এসে হাজির ভানু বন্দ্যোপাধ্যায়। আমি বললাম, আপনি প্লিজ চলে যান, আমি রাখতে পারছি না। উনি বললেন, কেন, কি হইলো? তুমি দেখি লাউ চোখলা বাজতেছো, তুমি কেমনে জানলা আমি লাউ চোখলা বাজা ভালোবাসি? তখন আমি বললাম, লাউ চোখলা কোথায় দেখলেন আপনি? তখন আমি বললাম, ও এটা ফ্রেঞ্চ কাট বিনস। বলে, এইটা আবার কি? তখন তো আমি আর হাসি চাপতে পারছি না। ওনার সঙ্গ আমি সত্যি খুব উপভোগ করতাম। সন্ধেবেলা হঠাৎ একটি ফোন কল পাই যে এখানে ভানু বন্দ্যোপাধ্যায় এসছেন, তুমি কি কালকে ভানু বন্দ্যোপাধ্যায়কে ডিজনিল্যান্ডে নিয়ে যেতে পারবে? আমি তো সঙ্গে সঙ্গে রাজি হলাম। তো বিরাট ব্যাপার। উনি আমাকে ঠিক ছোট ভাইয়ের মতো করে কাছে টেনে নিয়ে বললেন যে এসছো, খুব ভালো হয়েছে, তুমি চলো আমরা সবাই একসঙ্গে হই হই করে আমরা ডিজনিল্যান্ড দেখতে যাই। সন্ধেবেলা আমাদের বাড়ি যাওয়ার টাইম হলো, আমরা বাড়ির পথে চললাম, এবং তখন উনি বললেন যে এত সুন্দর জায়গা, এখানে না এলে জীবন সার্থক হয় না। আমি খুব ভাগ্যবান যে আমি ডিজনিল্যান্ডে এত সুন্দর জায়গায় এসেছি এবং এনজয় করেছি। আড্ডা ছিল তার জীবনের সবকিছু। তার বাড়িতে খুব আড্ডা বসতো, মানে সভা বসতো যাকে বলে। বিশিষ্ট ব্যক্তিরা, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায় সবাই আড্ডা দিতে যেতেন তার বাড়িতে। উৎপল দত্তের স্ত্রী শোভা সেন। একবার উৎপল দত্তের স্ত্রী ভানু বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, তোমার দাদার তো কিছুই পছন্দ হয় না, যাই রান্না করি সকালে খেয়ে বিকেলে বলে সেটা আর ভালো লাগছে না।
ভানু তাতে মুচকি হেসে বলেছিলেন, ও সবকিছুই হলো গিয়া টেম্পোরারি, আপনি হইলেন পার্মানেন্ট। বিকাশ রায় খুব আসতেন। বিকাশ জেঠু প্রায় বাবার দাদার মতন ছিলেন। বিকাশ জেঠু একটা ছবি করেছেন অর্ধাঙ্গিনী, তাতে আমরা 3 ভাই বোন পাঠ করেছিলাম 1954 সালে। জহর কাকা খুব আসতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বাবার খুব ভাব, মানে আমাদের পুরো ফ্যামিলিরই খুব ভাব। উনি কিন্তু ভীষণ ঝাল রান্না খেতে পারতেন। আমাদের গাড়ি বারান্দা ছিল, তার মধ্যে চৌকি পাতা ছিল। সে চৌকিতে বসে শ্যামল মিত্র, তারাত মাহমুদ, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন গান গেয়ে গেছেন। তখন আমাদের 1.5টা ঘর ছিল, একখানা ঘরে সব কিছু। তো আমি প্রাইভেট টিউটারের কাছে পড়ছি, তখন উত্তম কাকা একটু এসে বসেছেন। আমাদের জানলা ছিল রাস্তার পাশে, সেখানে দেখি সবাই ঝড় উঠেছে, বাউল বাতাস গাইতে গাইতে যাচ্ছে। এরকম 3-4 জন গাওয়ার পর উত্তম কাকু বললেন, তোদের পাড়ায় তো অনেক গায়ক আছে দেখছি। তো এরকম আমাদের বাড়িতে যেমন ছবি জ্যাঠামশাই খুব আসতেন। ছবি জ্যাঠামশাই এসে বসতেন না, ওই বাবাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যেতেন। ওর বসুশ্রীতে ওরা আড্ডা মারতেন, তাস টাস খেলতেন। বসুশ্রীতে একটা অনুষ্ঠান মন্টু বোস যেটা আমাকে দায়িত্ব দিয়ে করাতো, তাতে কমেডিয়ান হিসেবে ভানুদা, জহর রায়, রবি ঘোষ এরা সব থাকতো। ভানুদা বসুশ্রীর একটা কর্ণধার ছিলেন, যেখানে উত্তম কুমার গান করত, সৌমিত্র চট্টোপাধ্যায় আবৃত্তি করত। সেসব স্মৃতি এখন ভোলা যায় না। সবচেয়ে বেশি মনে পড়ছে আজকের দিনে যে আমরা সবাই ওই অমৃত কুম্ভের সন্ধানে ছবিটি করার জন্য তো আমরা গিয়েছিলাম ট্রেনে করে, 3rd ক্লাস একটা কামরা, কারণ সেটা 3rd ক্লাস কামরারই দরকার ছিল। 50-60 জন ছিলাম আমরা। সেদিন খুব মজা হয়েছিল। ভানুদার একটু রাত্রিবেলা ছোট্ট নিয়ে গিয়েছিল আর কি। শুভেন্দুদার সেটা লুকিয়ে রেখেছিলেন ওনার সুটকেসে। আর এসে যখন পাইনি, খুব মানে চেঁচামেচি করছে, সবাই আমার গার্জেন হয়েছে করে। পরের স্টেশন থেকে তারপরে ভানুটাকে খুঁজে পাওয়া গেল না। সবাই চিন্তা করছে যে কোথায় গেল। সে প্রত্যেকটা স্টেশনে নেমে চিৎকার করে করে ডাকছে, ভানুদা ভানুদা ভানুদা, সারা শব্দ নেই। সবাই খুব চিন্তায় পড়ে গেল যে কোথায় যেতে পারেন উনি। তারপরে অন্য একটা কম্পার্টমেন্টে উনি বসেছিলেন। এই যে যাবো, কিছু মনে করবেন না। যাদের আক্কেল নেই তাদের আমি কিছুই মনে করি। আমি শুনেছি এরা প্রায় পরিবারের মতন থাকতো। এইটা ছিল আমাদের বাংলা সিনেমার বা বাংলা এই এন্টারটেনমেন্ট জগতের একটা বড় ঐতিহ্য। সবাই ভীষণ পরিবারের মতন থাকতেন। বাবা অনেক রকমের নতুন আর্টিস্টদের তুলে ধরা, তাদেরকে কোনো সুযোগ সুবিধা করে দেওয়া, এটা সবসময় করতেনও। হাটে বাজারে শুটিং করতে বাবা ভুটানে গেছিলেন। তারপরে আমি দেখলাম ভুটান থেকে যখন ফিরলেন তখন তার সঙ্গে সমিত ভঞ্জ, আমরা বুবুদা বলতাম, বুবুদাকে নিয়ে এলেন আমাদের বাড়িতে। তারপরে বিটুইন হাটে বাজারে এবং আপনজনের থেকে বুবুদার বেশ নাম হলো। এই বছর দেড়েক কিন্তু বুবুদা আমাদের বাড়িতেই ছিলেন। খুব নিঃশব্দে পরোপকার করতেন। মানে বাবার পরোপকারের মাত্রাটা এতই ছিল যে বাবা মারা যাওয়ার পর বহু লোক, বহু কলাকুশলী আমাদের কাছে এসে বলেছেন যে আমাদের একটা ভরসার জায়গা চলে গেল। ভানুদাকে অসম্ভব মিস করি। এই সব ভালো ভালো মানুষগুলো সব চলে গেছেন। আমার বাবা সবসময় চেষ্টা করতেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের যে কোনো রকমভাবে যদি সাহায্য করা যায়। টুগেদার উইথ বিকাশ রায় এবং ছবি বিশ্বাস, উনি অভিনেত্রী সংঘর ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার আর্লি 50s এবং অভিনেত্রী সংঘ নানা রকম প্রোগ্রাম করতো দুস্থ অভিনেতা অভিনেত্রীদের সাহায্য করার জন্য। তাকে অভিনেতা হিসেবে রাখবো, কখনো নাট্যকার হিসেবে রাখবো, না পরিচালক হিসেবে রাখবো, না একজন সমাজসেবী হিসেবে রাখবো, আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আমি সত্যি কনফিউজ যে এতগুলো জিনিস মানুষটা করে গেছেন আজীবন, এবং কোনো মানুষের বিপদ হলে তিনি পৌঁছে যেতেন। আমি যে বলছি যে একজন অভিনেতা, ভালো একজন অভিনেতা একটা ভালো মন হওয়া দরকার, একটা ভালো মানুষ হওয়া দরকার। একটা খুব বড় মনের মানুষ ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এইটুকু আমি কিছুটা পড়াশোনা করে, কিছুটা জেনে, আমার বড়দের থেকে যারা কাজ করতেন তাদের কাছ থেকে। পকেটে সাবান আছে বার করুন তো। হ্যাঁ, সাবান আছে।
আপনি কি পকেটে সবসময় সাবান নিয়ে ঘুরে বেড়ান নাকি? তা কি করবো, কখন বালিশ ঘেঁটে হাত ধুতে তার কিছু ঠিক আছে, তাই পকেটে সাবান রেখে দিই। চলুন বাথরুমে, আমি আবার বাথরুমের জিনিস ছুঁই না। আসুন আসুন। কি জানেন, হোটেলে, সারাইখানায়, সুরিখানায় প্রতি মুহূর্তে হাজার হাজার লাখো লাখো পাপ সৃষ্টি হচ্ছে। ভানুকে আমরা ভুলবো না, বলা শক্ত। কমেডি নিয়ে যে আলোচনাই হোক না কেন, ভানু আসবেনি, ভানু আসবেনি। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। তো এই মেডিসিনটা এত অফুরন্ত ভানুদা সাপ্লাই দিয়ে গেছেন, পৃথিবীতে লক্ষ 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 যে কতদিন ধরে আনন্দ দিয়ে গেছেন তার ঠিক নেই। ভানুদার জায়গাটা কেউ নিতে পারবে না। ভানুদা ভানুদা। ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা সিনেমার ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ কমপ্লিট নয়। ভানু বন্দ্যোপাধ্যায় আউটস্ট্যান্ডিং। উত্তম কুমারের পরে যদি বাংলা চলচ্চিত্রে কাউর পপুলারিটি থাকে তার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। সমগ্র বাঙালি জাতিকে তিনি যেভাবে তার কৌতুকের ইন্দ্রজালে আবদ্ধ করে রেখে চলে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। যে দিশা দেখিয়েছেন অভিনয়, সেই অভিনয়ের দিশাতেই আমরা এগিয়ে চলেছি, চেষ্টা করছি, প্রত্যেক দিন শিখছি আপনার থেকে এবং আগামী দিনেও শিখব। এই মন খারাপের মধ্যে যদি একমাত্র কেউ আপনার মনটাকে ভালো করে দিতে পারে, তাহলে তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়। অভিনেতা হওয়ার একটা সুবিধে যে আমি ওনাকে কিন্তু আজকেও সিনেমায় দেখতে পারি আর ক্যাসেটে ওনার গলা শুনতে পাই। ওনার শতবার্ষিকীতে আমি আমার প্রণাম জানাই। He is a staple of Bengali culture and of Bengali cinema and especially of Bengali comedy. And I've got a great amount of admiration and respect and feel a great sense of pride that you know he was able to achieve what he was able to achieve and touch so many people. তাই অস্ত গিয়েও ভানুর আলো থাকবে চিরদিন। যেখানেই থাকো ভানুদা, ভালোবাসা নিও, ভালো থেকো এবং অন্তরের গভীর শ্রদ্ধা নিও, প্রণাম নিও। এরকম একজন মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি নিজেকে খুব আনফর্চুনেট মনে করি এই কারণে যে আমি ওনার সাথে কোনোদিন কাজ করতে পারিনি বা ওনাকে দেখিও নি, কিন্তু ওনার কীর্তি, ওনার ছবি, ওনার অভিনয়, ওনার কৌতুক, ওনার সেন্স অফ হিউমার, এইসব আমাদের মধ্যে রয়ে গেছে চিরন্তন হয়ে। 1983 চৌঠা মার্চ উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু আজ এত বছর বাদেও বাঙালির কাছে চির সুকুমার হয়ে থেকে যাবে ওনার পানিং, রসবোধ, হিউমার, ওনার কথা বলার ভঙ্গিমা, স্বদেশী আন্দোলন, অভিনয়ের প্রতি প্রেম, মানুষের জন্য ছুটে যাওয়া আর অফুরান প্রাণবন্ত আটপৌড়ে বাঙালিয়ানা। বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যাবেন লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়।